নমস্কার। উত্তর কলকাতা চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সাধন বিশ্বাস, এই চর্চা কেন্দ্রের সহ সংযোজক। আজকের আলোচনা সভার মূল বিষয় একাত্ম ভারত 33-এর 22তম শ্লোক। এরপর স্বাগত ভাষণ রাখবেন আমাদের চর্চা কেন্দ্রের একজন সক্রিয় সদস্য শ্রী হরিনাথ নন্দ, যিনি শ্রী শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। উত্তর কলকাতা চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত সুধী মণ্ডলীকে স্বাগত জানাই। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের তত্ত্বাবধানে একাত্মতা স্তোত্র অনুসরণে একাত্ম ভারত 33-এর যে জয়যাত্রা শুরু হয়েছে, আজ তার 22তম শ্লোকে এসে আমরা উপনীত হয়েছি। অখিল ভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞা প্রবাহের তথা লোকপ্রজ্ঞার পূর্বাঞ্চল ক্ষেত্র সংযোজক শ্রদ্ধেয় অরবিন্দ দাস মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে একাত্মতা স্তোত্রের শ্লোকগুলির যে নিরবচ্ছিন্ন ব্যাখ্যানমালা একাত্ম ভারত 33 নামে শুরু হয়েছে, তাতে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় অরবিন্দ দাকে আমাদের চর্চা কেন্দ্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দক্ষিণবঙ্গ লোকপ্রজ্ঞার সংযোজক ডক্টর ইন্দ্রজিৎ সরকার মহাশয়, যিনি একজন বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ, তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি সহ সংযোজক ডক্টর সোমশুভ্র গুপ্ত মহাশয়কে, যিনিও একজন বিশিষ্ট অধ্যাপক এবং গবেষক। একাত্মতা স্তোত্রের শ্লোকগুলি চর্চার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে স্বদেশ প্রেম ও স্বাভিমানের জাগরণ ঘটে। এই শ্লোকগুলির একটি মূল সুর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব। এই শ্লোকগুলিতে রয়েছে বহু পৌরাণিক ঐতিহাসিক জনপদের কথা। এই শ্লোকগুলিতে রয়েছে বহু মনীষীর কথা। কেউ সর্বত্যাগী সন্ন্যাসী, মুনি, ঋষি, তপস্বী, লেখক, গবেষক, বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, যাদের স্মরণ এবং মননের মধ্য দিয়ে আমাদের মধ্যে নিজের দেশ সম্পর্কে স্বাভিমান জাগ্রত হয়। মহাপরাক্রমকারী সম্রাটদের কথা আছে, যে সম্রাটরা কখনো অন্য দেশকে আক্রমণ করতে যাননি, কারণ ভারতের সংস্কৃতি সেটা নয়। ভারতবর্ষ কখনোই সাম্রাজ্যবাদে বিশ্বাস করে না, আজও করে না, অতীতে তো করেই। সেই সব সন্ন্যাসী, সেই সব সম্রাটদের পেছনে ছিলেন সর্বত্যাগী সন্ন্যাসী, যাদের ত্যাগের আদর্শ সম্রাটদের মুগ্ধ করেছিল। তাদেরকে তারা গুরু বলে বরণ করে নিয়েছিলেন।
আজকে মনে পড়ছে এই উত্তর কলকাতার এক তরুণ যুবকের কথা, যিনি পাশ্চাত্য বিজয় করে ভারতবর্ষের হিন্দু ধর্মের বিজয় পতাকা উড্ডীন করে সবেমাত্র ফিরেছেন স্বদেশে। মাদ্রাজে একটি জনসভায় তিনি বক্তৃতা দিতে গিয়ে বলছেন, যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাহাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যাইতে পারে, যদি এমন কোন স্থান থাকে যেখানে পৃথিবীর সব জীবকেই তাহার কর্মফল ভোগ করিবার জন্য আসিতে হইবে, যেখানে ঈশ্বরের অভিমুখী জীব মাত্রকে পরিণামে আসিতে হইবে, যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে, যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হইয়াছে, তবে নিশ্চয়ই বলিতে পারি তা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ। আপনারা ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, সিমলেপাড়ার যুবক নরেন্দ্রনাথ। তিনি পরবর্তীকালে শ্রীমৎ স্বামী বিবেকানন্দ নামে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন। ভারত ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানেও দেখব বহু মনীষী জন্মেছেন, বহু সম্রাট জন্মগ্রহণ করেছেন, যারা কখনো ক্ষুদ্রতার মধ্যে আবদ্ধ ছিলেন না। তারা বিশ্বাস করতেন জগতের কল্যাণের কথা। তারাই বলেছিলেন সিন্নান্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। আজ আমরা একাত্ম ভারত 33-এর 22 সংখ্যক শ্লোকটি নিয়ে আলোচনা করব। আগস্তা কম্বু কৌলিন্য রাজেন্দ্রাশ্চল বংশজা অশোকা পুষ্যমিত্রশ্চ খারবেলা সুনীতিমান। মহাপরাক্রমশালী সম্রাট অশোক, পুষ্যমিত্র শুঙ্গ ও খারবেলের আলোচনা করব আমরা। সেই সঙ্গে আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতবর্ষের সীমানা, ভারতবর্ষের সংস্কৃতি ও ধর্মীয় আচার, সুদূর কম্বোডিয়া, লাওস, মালয়া ও ভিয়েতনাম পর্যন্ত রাজা কম্বু ও কৌডিন্যের হাত ধরে কিভাবে বিস্তার লাভ করেছিল। চোল সাম্রাজ্যের শাসনকালে ভারতের শিল্প সংস্কৃতি যে এক অভূতপূর্ব বিকাশ লাভ হয়েছিল, তাও আমরা স্মরণ করব। আমাদের আলোচনার শুরুতে অবশ্যই আসবেন বৈদিক সপ্তঋষির অন্যতম শ্রেষ্ঠ ঋষি মহর্ষি অগস্ত্য, যিনি আমাদের উপহার দিয়েছেন বহু শাস্ত্র গ্রন্থ, যাকে কেন্দ্র করে নানান কাহিনী নানান গ্রন্থে বিধৃত হয়ে আছে। আমাদের লোকপ্রজ্ঞা উত্তর কলকাতা চর্চা কেন্দ্রের একাত্ম ভারত 33-এর আজকের নিবেদন শ্লোক সংখ্যা 22। সুন্দরভাবে স্বাগত ভাষণ রাখলেন মাননীয় শ্রী হরিনাথ নন্দ। এরপর একটি সঙ্গীত পরিবেশন করবেন লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ সঙ্গীত বিভাগ। নমস্কার। কাজী নজরুল ইসলামের অনবদ্য একখানি দেশাত্মবোধক গান। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন।
এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে পাতবো মা তোর সিংহাসন। নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ। সবাই মিলে উচ্চারিবে মাতৃনামের বেদ। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ। সবাই মিলে উচ্চারিবে মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলবো হানাহানি। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলবো হানাহানি। দিন দরিদ্র রইবে না কেউ, দিন দরিদ্র রইবে না কেউ। সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত। নিত্য প্রেমের বৃন্দাবন, বৃন্দাবন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। অনুষ্ঠানের সূচনায় এমন একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করবার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর মূল বিষয় উপস্থাপনা করবেন শ্রী সাগ্নিক ঘোষ, যিনি এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কার্ডিওলজি বিভাগে কর্মরত। নমস্কার। প্রজ্ঞাপ্রবাহ অখিল ভারতীয়
অখিল ভারতীয় প্রবুদ্ধ মঞ্চের দক্ষিণবঙ্গের শাখা লোকপ্রজ্ঞা। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গর তত্ত্বাবধানে একাত্ম ভারত 33-এ যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার 22 নম্বর শ্লোকে এসে আজকে আমরা উপনীত হয়েছি। আমরা একাত্ম ভারত 33-এর শুরুতেই সচ্চিদানন্দ ভগবান দিয়ে শুরু করে ভারতবর্ষের 7টি পাহাড় পর্বত, 11টি নদ নদী, 17টি ঐতিহাসিক পীঠস্থান, 10টি প্রধান ধর্মগ্রন্থ, 16 জন মহীয়সী বিদুষী নারী, 28 জন মহাপুরুষ ঋষি তথা ভগবান, 34 জন ধর্মজাগরণের পুরোধা এবং সমাজ সংস্কারক। এবার তার পরবর্তীকালে অর্থাৎ গত সপ্তাহ অবধি আমরা 10 জন কলা জগতের মহান ব্যক্তিত্বের কথা জানতে পেরেছি। আজকে এই ভারতবোধের যে যজ্ঞ পুরো সপ্তাহে একদিন ধরে চলছে, আজকে তার 22 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। অগস্ত কম্বুকৌণ্ডিন্য রাজেন্দ্র স্থলবংশজ অশোক পুষ্যমিত্রশ্চ খারবেলো সুনীতিমান। এখানে আমরা একজন মহর্ষির কথা আর বাকি 6 জন পরাক্রমশালী ভারতের সম্রাটের কথা আলোচনা করব। আমরা যখন এই প্রাচীন ভারতবর্ষের কথা আলোচনা করছি, সেখানে কোনো না কোনোভাবে একে অপরের সাথে যখন যুদ্ধ করেছেন, কিন্তু তাদের লক্ষ্য ছিল, কেন্দ্রবিন্দু ছিল ভারতবর্ষ, অর্থাৎ ইন্ডোসেন্ট্রিকই ছিল এদের ফোকাস পয়েন্ট, অর্থাৎ ভারত 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 ভারতবর্ষ। তাই একাত্ম ভারত, অর্থাৎ ভারতবর্ষের সব জিনিসই, ভারতবর্ষের সমস্ত জিনিসের মধ্যেই আমরা এক আত্মীয়তা লক্ষ্য করি। প্রথমেই আসা যাক মহর্ষি অগস্ত্যের কথায়। মহর্ষি অগস্ত্য পৌরাণিক ঋষি ছিলেন এবং ইনি অত্যন্ত সংযমী একজন ঋষি ছিলেন। মহর্ষি অগস্ত্য জন্মকথা এরকম বলা হয়ে থাকে, একদিন কোনো এক যজ্ঞস্থলে আর ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী অদিতির যে 12 জন পুত্র ছিলেন, সেই 12 জন পুত্রের 2 জন পুত্র আদিত্য এবং বরুণ ওই যজ্ঞ স্থলে উপস্থিত ছিলেন এবং ওই যজ্ঞস্থলে সুন্দরী অপ্সরা উর্বশী উপস্থিত ছিলেন। উর্বশীকে দেখে আদিত্যর মনে ভালোবাসার উদয় হলে আদিত্য যান উর্বশীকে বিবাহের প্রস্তাব দিতে, কিন্তু উর্বশী তা প্রত্যাখ্যান করেন, কারণ উর্বশী আদিত্যর ভাই বরুণের প্রতি তার ভালোবাসা জন্মেছিল। সেই সময় উর্বশী আদিত্যকে প্রত্যাখ্যান করে বরুণের কাছে গেলে বরুণ দেখেন যে তার ভাইয়ের প্রেম প্রস্তাবকে উর্বশী প্রত্যাখ্যান করেছে, তাই আমি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করব। যখন বরুণও তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন, কিন্তু উর্বশী স্বরূপ এবং সৌন্দর্যে সকলেই মুগ্ধ হয়ে যান। আদিত্য আর বরুণও মুগ্ধ হন এবং নিজেদেরকে সামলাতে না পেরে উত্তেজনার বশে তাদের বীর্যপাত হয়। এই বীর্যপাতে যে যজ্ঞ কুম্ভ ছিল, সেই যজ্ঞ কুম্ভে এই বীর্য গিয়ে পড়ে। পরবর্তীকালে এই যজ্ঞ কুম্ভ থেকেই 2 জন মহা ঋষির জন্মগ্রহণ হয়। প্রথম জন হলেন অগস্ত্য আর দ্বিতীয় জন হলেন বশিষ্ঠ। পৃথিবীর ইতিহাসে প্রথম মাতৃগর্ভ ছাড়াই কোনো মহান ঋষির জন্মগ্রহণ হয়। যেহেতু মাতৃগর্ভে এদের জন্মগ্রহণ হয়নি, তাই এদের পূর্ব সংস্কারও জন্ম থেকেই ছিল এবং এদের কোনোদিনও গুরুর দরকার পড়েনি। এরা প্রথম থেকেই ছিলেন বেদজ্ঞ। মহর্ষি অগস্ত্যকে আরও অনেক নামে ডাকা হয়, যেরকম আমরা জানি মহর্ষি অগস্ত্য এক চুমুকেই
সমুদ্র পান করেছিলেন, তাই জন্য একে পিতাব্ধিও বলা হয়। এছাড়া মিত্র ও বরুণের পুত্র বলে একে মিত্রাবরুণ্যও বলা হয়ে থাকে। এছাড়া যেহেতু যোগ্য কুম্ভে জন্মগ্রহণ করেছেন, তাই এনাকে কুম্ভ সম্ভব নামেও অনেক সময় ডাকা হয়ে থাকে। বিন্ধর গুরু ছিলেন, আর বিন্ধকে ইনি শাসনও করেছিলেন, তাই একে বিন্ধকূটও বলা হয়ে থাকে। অগস্ত্যর প্রতিজ্ঞা এবং পূর্বপুরুষদের মোক্ষ লাভ। প্রতিজ্ঞা করেছিলেন যে উনি সারা জীবন বিয়ে করবেন না, বিবাহ করে না থাকার প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু দৈবিক কৃপায় যখন ভ্রমণকালে কোনো এক গুহার সম্মুখে উপস্থিত হন, সেই গুহাতে দেখেন অনেক মানুষ উল্টো হয়ে, মানে অধোমুখে লম্বমান অবস্থায় ঝোলানো আছে, এবং সেই মানুষদের আর্তনাদ সুরে দেখতে যান যে গুহায় কি হচ্ছে। তখন আর সেই গুহা থেকে উচ্চৈস্বরে যখন চিৎকার আসে, মহর্ষি অগস্ত্য পৌঁছন এবং মহর্ষি অগস্ত্য বলেন যে আপনারা কারা, আপনাদের এই অবস্থার কারণ কি? তখন তারা বলেন, আমরা তোমার পূর্বপুরুষ, আমাদের এই অবস্থার কারণ আমরা মোক্ষ লাভ করতে পারিনি। আমাদের মোক্ষ লাভ তখনই সম্ভব হবে যখন তুমি বিবাহ করে সন্তান উৎপত্তি করবে এবং বংশ রক্ষা করবে। অর্থাৎ কুলের মোক্ষ লাভের জন্য মহর্ষি অগস্ত্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেন। তখন তাদের পিতৃপুরুষদের কথা দেন, আমি আপনাদের মোক্ষ লাভ প্রাপ্তি করাবই। এই জন্য বিবাহের সন্ধানে উপযুক্ত কন্যার আবশ্যক। উপযুক্ত কন্যার সন্ধানে উনি যাত্রা করলেন। উনি তপস্যা করে পৃথিবীর সমস্ত সৌন্দর্য এবং শ্রেষ্ঠ অংশ নিয়ে এক কন্যার উৎপত্তি করলেন। যেহেতু পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ অংশ ও সৌন্দর্যকে হরণ করে বা লোপ করে এই কন্যা সন্তানের উৎপত্তি হয়েছে, তাই এই কন্যার নাম দেন লোপামুদ্রা। লোপামুদ্রা যখন ছোট, তখন মহর্ষি অগস্ত্য বিধব রাজের কাছে তার দায়িত্ব দেন, এবং কন্যা বিবাহর উপযোগী হলে মহর্ষি অগস্ত্যের কাছে তাকে ফিরিয়ে দেবেন বলে এই আশ্বাসও বিদর্ভ রাজা দেন। পরবর্তীকালে কন্যা লোপামুদ্রা যখন বিবাহযোগ্য হয়, তখন মহর্ষি অগস্ত্যকে সেই কন্যাকে দান করেন, এবং মহর্ষি অগস্ত্য সেই কন্যা লোপামুদ্রার কাছে সন্তানের আহ্বান করেন। ঠিক সেই সময় লোপামুদ্রা মহর্ষি অগস্ত্যকে জানান, আমি আপনার মনস্কামনা পূর্ণ করব যখন আপনি আমার মনস্কামনা পূর্ণ করবেন। তখন মহর্ষি অগস্ত্য জিজ্ঞেস করেন, তোমার মনস্কামনা কি, আমাকে বলো, আমি তার যথাযথ পূর্ণ করার চেষ্টা করব। তখন লোপামুদ্রা বলেন যে বিদর্ভ রাজ্যে আমি যেরূপ স্বর্ণ অলঙ্কার বিভূষিত হয়ে শয়ন করতাম, আপনি আমাকে সেইরূপ স্বর্ণ অলঙ্কারই পরিয়ে বিভূষিত করবেন। এই শোনার পর মহর্ষি অগস্ত্য চমকে ওঠেন, কারণ মহর্ষি একজন ভিক্ষুক, একজন সন্ন্যাসী, তার কাছ থেকে এত ধনসম্পদ আসবে কোথা থেকে? সেই কারণে উনি লোপামুদ্রার মনস্কামনা পূর্ণ করার জন্য ভিক্ষার সন্ধানে বেরিয়ে যান, এবং অনেকের পরামর্শে তিনি দানবরাজ ইলবলের কাছে যান। দানবরাজ ইলবলকে না, দানবরাজ ইলবল এরকম কথিত আছে যে লাভের ঔরসে এবং ধমনীর গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। এনার আরেক ভাইয়ের নাম হচ্ছেন বাতাপি। ইলবল একদিন কোনো এক ব্রাহ্মণের কাছে এরকম বর চান যে আমাকে ইন্দ্রের মতো একজন পুত্র সন্তান দিতে হবে,
আর সেই ব্রাহ্মণ তা দিতে অসম্মত হলে ইলবল তার ভাই বাতাপিকে মায়া বলে মেষ রূপে পরিণত করে এবং সেই মেষের মাংস সেই ব্রাহ্মণকে খাওয়ান। ব্রাহ্মণের ভোজন সমাপ্ত হলে তার ভাইয়ের নাম ধরে যখন ইলবল ডাকে, সেই ব্রাহ্মণের পেট থেকে পেট চিরে আর বাতাপি বেরিয়ে আসে এবং সেই ব্রাহ্মণের মৃত্যু হয়। এইভাবে অনেক ব্রাহ্মণকে ইলবল হত্যা করেন। ইলবল ও বাতাপি সম্মিলিতভাবে অনেক ব্রাহ্মণকে হত্যা করে। মহর্ষি অগস্ত্য যখন ইলবলের কাছে আসেন, ইলবলও অনেক খাতির অনেক যত্ন করে ভোজনে বসান। ভোজনে বসানোর সময় সেই মেষের মাংসই দেন এবং মহর্ষি অগস্ত্যের ভোজন সমাপ্ত হলে পুনরায় আগের মতোই ইলবল তার ভাইয়ের নাম ধরে ডাকেন। আর এইবারে বাতাপি মহর্ষি অগস্ত্যর পেট থেকে আর বেরিয়ে আসলো না। তা দেখে ইলবল ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠলেন। উনি বললেন যে বাতাপি কেন বেরোলেন না? আর মহর্ষি অগস্ত্য অন্তর্যামী, উনি বললেন, তোমার ভাই বাতাপি আমার পেটেই হজম হয়ে গেছে, ও আর বেরোবে না। এই দেখে ইলবল তার যাবতীয় ধনসম্পত্তি সব কিছু মহর্ষি অগস্ত্যকে হস্তান্তর করেন। পরবর্তীকালে সেই ধনসম্পত্তি যখন ফিরে আসে এবং লোপামুদ্রারও মনস্কামনা পূর্ণ হয়, তারপরে মহর্ষি অগস্ত্য এবং লোপামুদ্রার এক পুত্র সন্তানের জন্ম হয়। সেই পুত্র সন্তানের নাম দিরস্যু। অনেকে বলেন এই পুত্র সন্তানের নাম ইধনবাহ। ইনি একজন অত্যন্ত ধার্মিক এবং তাপস্বী ছিলেন। ইনি একজন কবিও ছিলেন। ইনি নিজেদের পিতৃপুরুষকে মোক্ষ লাভ করান। পরবর্তীকালে মহর্ষি অগস্ত্য পুত্র সন্তানের জন্ম হওয়ার পরে সংসার ত্যাগ করে আশ্রমে যান এবং সেখানে ধ্যানে সারা জীবন অতিবাহিত করে মোক্ষ লাভ করেন এবং সমাধিস্থ হন। মহর্ষি অগস্ত্যর কথা বলতে গেলে যে কথাগুলো না বললেই নয়। আমরা জানি বাংলায় অগস্ত্য যাত্রা বলে এক বাগধারার প্রচলন আছে। কি এই অগস্ত্য যাত্রা? পুরাণে বিন্ধ্য পর্বতের গুরু বলা হয়েছে মহর্ষি অগস্ত্যকে। অর্থাৎ বিন্ধ্য পর্বত আর্যাবত্যের উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যবর্তী অঞ্চলে একসময় অনেক সম্মানীয় এবং শ্রেষ্ঠ পর্বত ছিল। একদিন দেবর্ষি নারদ বিন্ধ্যের কাছে যান এবং বিন্ধ্যকে বলেন যে সুমেরু পর্বতের সমৃদ্ধি তোমার থেকে অনেক অংশে বেশি। এখানে দেবতারা দিন যাপন করেন আর সূর্য সমস্ত নক্ষত্রকে এই পর্বতেই পরিভ্রমণ করেন। এই কথা শোনার পর বিন্ধ্য রেগে যান। বিন্ধ্য রেগে যায় এবং সূর্যকে বলেন যে উদয়াস্তকালে সুমেরু পর্বতের মতো করে তাকেও প্রদক্ষিণ করতে হবে। সূর্যের গতিপথ রোধ হওয়ার ভয়ে সূর্য সঙ্গে সঙ্গে বিন্ধ্যকে বলেন, এ আমার পক্ষে সম্ভব নয়। তখন বিন্ধ্য সূর্যের পথ রুখে দাঁড়ানোর জন্য নিজের শরীরকে প্রশস্ত করতে থাকে এবং বড় করতে থাকে। যখন প্রশস্ত বড় করতে করতে পর্বত যখন উঁচু হয়, ঠিক তার একদিকে যেখানে সূর্য বাধাপ্রাপ্ত হয়েছে সেইখানে সূর্যের প্রচণ্ড উত্তাপে জনজীবন অত্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তার অপর দিকে সূর্য না থাকার জন্য শীতলতম, ঠান্ডা এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছিল। ঠিক এই সময় ভগবান ইন্দ্রদেব এবং অন্যান্য যারা আছেন তারা সকলেই মহর্ষি অগস্ত্যের কাছে শরণাপন্ন হলেন। আর মহর্ষি অগস্ত্যই একমাত্র পারেন এই বিন্ধ্যকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে। মহর্ষি অগস্ত্য বিন্ধ্যর কাছে এলে গুরুভক্তি হিসাবে বিন্ধ্য মাথা নিচু করেন মহর্ষি অগস্ত্যের কাছে এবং মহর্ষি অগস্ত্য বিন্ধ্যকে বলেন যে আমি যতক্ষণ না প্রত্যাবর্তন করছি
ততক্ষণ অবধি তুমি এইভাবেই এখানে থাকবে। তার পরবর্তীকালে এই কথা বলার পরে কোনোদিনও অগস্ত্য সেইখানে ফেরেননি। এইভাবেই অবনত মস্তকে বিন্ধ আজীবন থেকে গেছে। এরকম মান্যতা আছে পয়লা ভাদ্র তারিখেই আর অগস্ত্য দক্ষিণ দিকে যাত্রা করেন, আর কখনো সেখানে ফেরেননি। সেই কাহিনী অনুসারেই অগস্ত্য যাত্রার প্রচলন বাগধারা আছে বাংলাতে। আর পয়লা ভাদ্র থেকেই এরকম বলা হয় যে ভাদ্র মাসে তাই প্রিয়জন বা আমাদের বাড়ির কোনো আত্মীয় স্বজনকে বলা হয় যে আপনারা বাইরে কোথাও যাবেন না, যারা যেখানে আছেন সেখানেই থাকার জন্য এরকম প্রচলন আছে। এরপরেই আসি রাজা নহুষের কথায়। একদিন ইন্দ্র অসুরের ব্রহ্মহত্যার অভিশাপে সমুদ্রে বসবাস করছিলেন। সেই সময় ইন্দ্র বলেন যে ইন্দ্রলোকের দেবলোকের রাজা কে হবেন। সেই কিছু সময়ের জন্য অত্যন্ত কামী আর লোভী নহুষকে রাজা করা হয়। নহুষ ক্ষমতা পাওয়ার পর তার ইন্দ্রের পত্নী শচীকে লাভ করার জন্য উদ্যত হন। সেই সময় শচী দেবগুরু বৃহস্পতি শরণাপন্ন হলে বৃহস্পতি শচীকে বলেন, তুমি নহুষকে বলবে তোমাকে লাভ করতে গেলে 7 জন ঋষি চালিত কোনো রথে যেন তোমাকে এসে গ্রহণ করে। সেই রকম নহুষকে বলার পরে নহুষও 7 জন ঋষি পরিচালিত একটি রথে করে আসে। রথে করে এসে আর শচীকে গ্রহণ করতে উদ্যত হলে, এই উদ্যত হওয়ায় নহুষের পা গিয়ে একজন ঋষির গায়ে পড়ে। সেই ঋষি ছিলেন মহর্ষি অগস্ত্য। মহর্ষি অগস্ত্যের গায়ে যখন নহুষের পা লাগে তখন সঙ্গে সঙ্গে রাগে ক্ষোভে মহর্ষি অগস্ত্য নহুষকে শাপ দেন যে তুমি এই মাত্র সর্প হও, আর সেই সঙ্গে নহুষ সর্পে পরিণত হয়। পরবর্তীকালে আমরা দেখি মহারাজ যুধিষ্ঠির স্পর্শে নহুষের অভিশাপ মুক্তি ঘটে। মহর্ষি অগস্ত্য কর্তৃক শ্রীরামকে অস্ত্রদান। রাম বনবাসকালে অগস্ত্যের আশ্রমে উপস্থিত হলে ইনি রামকে বৈষ্ণব ধনু, ব্রহ্মাস্ত্র, অক্ষয় তীর্ণ দান করেন এবং এনারই পরামর্শে রাম গোদাবরী তীরে পঞ্চবটী বনে কুটির নির্মাণ করে বসবাস শুরু করেন। এরপরে সব থেকে শেষ অংশ অগস্ত্য এক চুমুকেই সমুদ্র পান করেছিলেন। তার কথা কিরকম? এরকম আছে যে ভগবান ইন্দ্র বৃত্তাসুরকে বধ করার পর সমস্ত অসুররা ভয়ে ভীত হয়ে সমুদ্রের নিচে আশ্রয় নেন। তো সমুদ্রের নিচে আশ্রয় নেওয়ার সাথে সঙ্গে দিনের বেলায় কোনো দৈত্য বা কোনো অসুরই বাইরে আসতো না, কিন্তু রাত্রির বেলায় বা অন্ধকার হলেই দৈত্যরা বাইরে আসতো আর সবাইকে বিরক্ত করতো, অত্যাচার করতো, শোষণ করতো। এর থেকে মুক্তি পাওয়ার জন্য ইন্দ্র মহর্ষি অগস্ত্যের কাছে শরণাপন্ন হন। মহর্ষি অগস্ত্য সমুদ্রের কাছে এলে যখন 2 হাত অঞ্জলি স্থিতিতে যখন জল পান করেন, তখন মুখ উঁচু করে যখন জল পান করেন তখন দেখে যে সমুদ্রের জল তার পায়ের কাছে এসে আছড়ে পড়ছে। উনি সমুদ্রের জল পান করতে পারছেন না। যখনই হাত নিচের দিকে করে যখন জল পান করছেন তখন সমুদ্রের জল তার হাতে আসছে। তো উনি মাথা নিচু করে সমুদ্রের জল এক চুমুকেই পান করে নেন। তার সাথে সাথে সমুদ্রে সমস্ত অসুর প্রকাশিত হয় এবং দেবতারাদের সাথে যুদ্ধ হয় এবং অসুররা পরাজিত হয়। দেবতারা এরপরে মহর্ষি অগস্ত্যের কাছে নিবেদন করেন, আপনি যা জল আপনার পেটে ধারণ করেছেন সেই জল আবার সমুদ্রে ফিরিয়ে দিন, কারণ পৃথিবীতে জলসংকট দেখা দিয়েছে। তো মহর্ষি অগস্ত্য বলেন, আমি তা করতে পারবো না, কারণ সমুদ্রের জল আমার পেটেই হজম হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথেই দেবতারা আরও ভয় পেয়ে যান যে পৃথিবীকে জলসংকট থেকে মুক্তি করার জন্য কি উপায় করা যায়। তো দেবতারা এরকম বলেন, পৃথিবীকে একমাত্র জলসংকট থেকে মুক্ত করতে পারে
মা গঙ্গা। মা গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করতে পারে একমাত্র কোনো এক তপস্বিক ব্যক্তি। পরবর্তীকালে আমরা দেখেছি সাগর রাজার সন্তান ভগীরথ তা তপস্যার বলে মা গঙ্গাকে মর্তে আমন্ত্রণ করেন। এই হলো অগস্ত্যের কথা। এরপরে আসি কম্বু। প্রথমত আমরা দক্ষিণ ভারতের কথাই আলোচনা করব এখানে। রাজা কম্বু ছিলেন দক্ষিণ ভারতের এক রাজা, যার রাজত্ব দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া অবধি বিস্তৃত ছিল। রাজা কম্বু সম্বন্ধে অনেক শিলালেখ দক্ষিণ ভারতে পাওয়া যায়। সেগুলো কি না, সমুদ্রপথে উনি দক্ষিণ পূর্ব বরাবর সমুদ্রপথে যখন দিগ্বিজয় করতে বেরোন, তখন সমুদ্রপথে অনেক ছোট ছোট দ্বীপ পড়ে। সেই দ্বীপ অতিক্রম করার পরে একটি বড় দ্বীপে আসেন, আর সেই বড় দ্বীপে দেখেন বিশাল মরুভূমি সেই বড় দ্বীপে, এবং সেই বড় দ্বীপ ছিল নাগ বংশ বা নাগ রাজাদের বাসস্থান। তিনি নাগ রাজার সহায়তায় এবং নিজের নিজের সৈন্যবাহিনীর সাহায্যে সেই মরুভূমি অঞ্চলকে কৃষিযোগ্য, উর্বর এবং বসবাসযোগ্য করে তোলেন। এই দেখার পর নাগরাজ তার কন্যার সাথে রাজা কম্বুর বিবাহ দেন। সেই দক্ষিণ পূর্ব এশিয়া, এই দেশের প্রাচীন নাম ছিল কম্বুজ, যা আজকের কম্পুচিয়া বা কম্বোডিয়া নামে পরিচিত। আঙ্কোরিয়াম জায়গা থেকে খানিক দূরে দক্ষিণে অবস্থিত এক পাহাড়ে নির্মিত শিব মন্দির, যা আকসাই চক্রম নামে পরিচিত, সেখানে শক সম্বত 869 অর্থাৎ 947 সালের সংস্কৃত ভাষায় লেখা কিছু অংশ পাওয়া যায়। সেখানে নিশ্চিত করে বলা যায় আর্য দেশ অর্থাৎ ভারতবর্ষ থেকে রাজা কম্বু এবং সুর সুন্দরী অপ্সরা মীরা সংসর্গে কম্বুজ বংশের বা কম্বুজ রাজ্যের উৎপত্তি হয়। কম্বুজেরই বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত শিলালেখে এরকম শিলালেখ যেগুলো পাওয়া যায়, সেখানে বলা হয়েছে রাজা কম্বুকে কম্বোজের মনু হিসেবে বলা হয়। রাজা কম্বু কম্বোজ রাজ্যের সংস্থাপক তথা দক্ষিণ পূর্ব এশিয়ার বৈদিক সংস্কৃতির প্রচার ও প্রসারের অন্যতম পুরোধা ছিলেন। এনার থেকেই নতুন খমের জাতির উৎপত্তি হয়। এইভাবে কম্বোজ বা কম্বুজ জাতির উৎপত্তি এবং তাদের উপনিবেশ যা গড়ে উঠেছিল, তা ভারতবাসীরাই তার যথাযোগ্য বাসস্থান এবং কৃষি নির্ভর ও আত্মনির্ভর করে তোলে। চৈনিক সাহিত্যে এই দেশের প্রাচীন ইতিহাসের বর্ণনা পাওয়া যায়। কম্বুর সময়কাল নির্ধারণ করা খুবই কঠিন, কারণ ভারতের ইতিহাসে খুব কমই পাওয়া যায়। কিছু কিছু মানুষের মুখে শোনা, কিছু কিছু সংস্কৃত প্রাপ্ত লেখনী থেকে এর উল্লেখ পাওয়া যায়। যাই হোক, ভারতের মহান রাজা কম্বুর দ্বারা কম্বোজ রাজ্যের স্থাপনা এবং তাকে শক্তিশালী ও বসবাসের উপযোগী করে তোলার জন্য প্রধান ভূমিকা নেন রাজা কম্বু। এরপরে আসি কৌন্ডিন্য। আমরা ইতিহাসে দুজন রাজা কৌন্ডিন্যর কথা পাই এবং একজন ঋষির কথা পাই, যিনি বৌদ্ধ ইতিহাসের সাথে যুক্ত। আমরা দক্ষিণ ভারতের যে দুজন রাজার কথা পাই সেই কথা আলোচনা করব, তারপরে বৌদ্ধ ইতিহাসে যাব। কৌন্ডিন্য প্রথম সৌরাষ্ট্রের রাজা প্রভু জয়ভয়ের প্রধানমন্ত্রী অজিশোক বর্তমান ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা, যা জবদ্বীপ নামে ছিল, সেই সময় দক্ষিণ ভারতের কৌন্ডিন্য নামের এক ব্রাহ্মণ হিন্দু চীনে এক হিন্দু রাজ্যের স্থাপনা করেন। নিজের বুদ্ধি ও শক্তি পরাক্রমের দ্বারা এই মরুভূমি বিস্তীর্ণ অঞ্চলকে ইনি বসবাসযোগ্য, কৃষিযোগ্য করে তোলেন। এই জায়গায় রাজা কৌন্ডিন্য, আর ঠিক রাজা কম্বুর পরের ঘটনাতেই হচ্ছে রাজা কৌন্ডিন্য।
তার পরবর্তী সময়কার। এরকম বলা হয় চৈনিক সাহিত্যে এই রাজ্যের নাম ফুনান নামে পাওয়া যায়। 74 সালে ফুনান এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এর আগে নাগ রাজাদের রাজ্য ছিল এই ফুনান। মানে যে দ্বীপের আবিষ্কার বা যেই দ্বীপের আবিষ্কার কৌন্ডিন্য করেছিলেন তার আগে এই নাম দেওয়া হয়েছিল ফুনান, এরকম অনেক শিলালেখে পাওয়া যায়। নাগ রাজা সোমার সাথে কৌন্ডিন্যর বিবাহ হয় এবং সোমার জন্য এই বংশের নাম রাখা হয় সোমবংশ। এই ফুনান নামের বিশাল হিন্দু সাম্রাজ্যের রাজধানী মেকার নদীর তীরে বিদ্যমান ছিল। কৌন্ডিন্য প্রথম দক্ষিণ ভারতেরই রাজা ছিলেন, কারণ ফুনানের রাজা নিজেদের নামের শেষে বর্মা বলে সম্বোধন করতেন, যেমন চন্দ্র বর্মা, জয় বর্মা, এরকম। তো এরকম কৌন্ডিন্য বর্মাও অনেক সময় উনি বলতেন, অনেক সময় পাওয়া যায় কৌন্ডিন্য বর্মন বা কৌন্ডিন্য বর্মা। আঙ্কর ভাট তথা বেয়নের মন্দিরের যে দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্য কলা অর্থাৎ গোপুরম থাকে, সেই গোপুরমেরও অনেক লক্ষণ এই ফুনান রাজ্যে পাওয়া যায়। যেরকম নটরাজের অনেক মন্দিরের ধ্বংসাবশেষও এই ফুনানে পাওয়া যায়। চীনি লেখক কার্তাই 3য় শতাব্দীর বর্ণনায় বলেছেন, ফুনান হিন্দু রাজ্যের অন্তর্গত কম্বুজ, কোচিন, চীন এবং মেকাট নদীর দক্ষিণ উপকূলও সম্মিলিত ছিল ফুনান রাজ্যে। প্রথমে এই জায়গায় শাসন করতেন লু ইয়ে নামের একজন মহিষী নারী। তিনি খুবই দেবভক্ত নারী ছিলেন। এর পরবর্তীকালে দেখা যায় বহেন তিয়েন নামে একজন সাধারণ দেবভক্ত যুবক একদিন স্বপ্নে দেখেন যে ভগবান তাকে ধনুক দিচ্ছেন এবং সেই দৈব ধনুক নিয়ে উনি সমুদ্র উপকূলে যাত্রা করছেন। তো পরের দিন ঘুম থেকে উঠে যখন মন্দিরে পুজো করতে যান, উনি দেখেন যে সত্যিকারের সেই মন্দিরে একটি দৈব ধনুক রয়েছে এবং সেই ধনুক নেওয়ার সাথে সাথেই উনি একজন বাণিজ্যিক জাহাজে করে বেরিয়ে যান আর দিগ্বিদিক জয় করতে। যেই জয় করতে যান সেই সময় সমুদ্র উপকূলবর্তী একটি রাজ্য আসে। সেই রাজ্যের যার সাথে যুদ্ধ হয় তিনি হচ্ছেন লু ইয়ে। এই লু ইয়ে নিজের রাজ্যকে রক্ষা করার জন্য যুদ্ধ করেন এবং এই দৈব ধনুকের কাছে পরাস্ত হন এবং আত্মসমর্পণ করে। পরবর্তীকালে বহেন তিয়েন আর লু ইয়ের সাথে বিবাহ হয়। আর এই বহেন তিয়েনকে কৌন্ডিন্য আর লু ইয়েকে সোমার সাথে চীনি সাহিত্যে তুলনা করা হয়েছে। তো সোমবংশ থেকে স্পষ্ট জানা যায় সেখানকার নারীদের কথা এবং সেখানকার নারীদের সম্মানের কথা। এই সোমবংশ থেকে পরবর্তীকালে ভববর্মা হয়, যারা ভবপুর রাজ্য স্থাপন করেন। এই ভববর্মের বেয়ন মন্দিরের একটি লেখ পাওয়া যায়, যা এরকম। এই লেখে বলা হয়েছে, শ্রী কৌন্ডিন্যস্য মহিষী ইয়া দক্ষা সোমবংশ প্রসূত্তানাং লোপং কুর্বতাহ। এই লেখনীতে কৌণ্ড বর্মন এবং সোমার বংশের উল্লেখ পাওয়া যায়। এই লেখই প্রমাণিত করে যেনারা দক্ষিণ ভারতের মূল অংশ। এবার কৌন্ডিন্য দ্বিতীয় 4th-5ম খ্রিস্টপূর্ব শতাব্দীতে ফুনানের রাজা হয়। চীনের লিয়ড বংশের ইতিহাস থেকে জানা যায় জো কিয়াও চেনজু নামক ফুনানের রাজা হয়, যিনি ভারতীয় ব্রাহ্মণ ছিলেন। উনি দিব্যবাণী শুনে ফুনানে যান। ফুনানের দক্ষিণে পানপান নামক স্থানে পৌঁছলে তাকে স্বাগত ও অভ্যর্থনা করা হয়। তাকে রাজা হিসেবেও নির্বাচিত করা হয়। উনি প্রচলিত নিয়মগুলোকে ত্যাগ করে ভারতীয় শাসনের আধারে এবং বৈদিক পরম্পরায় রাজ্য পরিচালন করতে থাকেন। আগের শিলালেখনী থেকে প্রাপ্ত লেখনী স্পষ্ট করে ফুনান অর্থাৎ কম্বোজে দক্ষিণ ভারতীয় লোক গিয়ে সভ্যতা ও সংস্কৃতির প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কম্বুজ নারীদের সাথে বিবাহ করে ভারতীয় ব্রাহ্মণরা এক নতুন যুগের সূচনা করেন। বিভিন্ন সময়ে পাওয়া শিলালেখ থেকে পাওয়া যায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বংশের উল্লেখ এখানে পাওয়া যায়। অর্থাৎ কম্বুজের স্থাপনা করেছিলেন, সেই কম্বোজের স্থাপনার পরবর্তী শাসনকর্তারা যারা ছিলেন তারা কৌন্ডিন্য প্রথম এবং কৌন্ডিন্য দ্বিতীয়।
কোনো কোনো ঐতিহাসিকদের মতে কৌন্ডিন্য প্রথম বা কৌন্ডিন্য দ্বিতীয় দুজনেই একই ব্যক্তি হিসেবে ধরা হয়ে থাকে, কিন্তু চীনি সাহিত্য থেকেই এদের পরিচয় পাওয়া যায়, যার মূল ভারতীয় অংশ এরা দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ। দক্ষিণ পূর্ব এশিয়াতে হিন্দু সংস্কৃতির সংস্থাপনের জন্য এই দুই কৌন্ডিন্য নামক বীর ব্রাহ্মণের যোগদান অনস্বীকার্য। এরপরে আসি বৌদ্ধ ইতিহাসে। সেখানে কি বলেছে, কৌন্ডিন্যের যে জন্ম, সেই কৌন্ডিন্যের জন্ম বলা হয়েছে সিদ্ধার্থ গৌতমের জন্মের অনেক আগে। আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কপিলাবস্তু নগরের কাছে দোনাভুত্তু নগরে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে আর এই কৌন্ডিন্যের জন্ম হয়। শাক্য প্রজাতন্ত্রে নির্বাচিত প্রধান শুদ্ধোধন তার পুত্র সিদ্ধার্থ গৌতমের জন্মের পর পুত্রের ভবিষ্যৎবাণীর উদ্দেশ্যে একদল ব্রাহ্মণকে ডাকেন। এই ব্রাহ্মণদের মধ্যে অনেকেই ভবিষ্যৎবাণী করেন, কিন্তু একমাত্র ঋষি কৌন্ডিন্যই স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই শিশু পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করবেন এবং সিদ্ধার্থ পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করেন। এবং কৌন্ডিন্য এরকমও বলেন যে উনি যদি বুদ্ধত্ব লাভ করবেন যেদিন, আমি সেদিন থেকেই ওনার শিষ্যত্ব গ্রহণ করব। কৌন্ডিন্যের ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন শুদ্ধোধন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি মাত্র 29 বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ তার প্রাসাদ ছেড়ে সর্বস্ব ত্যাগ করে সত্যানুসন্ধানের জন্য তপস্বী জীবনযাপনে বেরিয়ে পড়েন। বৌদ্ধ ধর্মের ইতিহাসে কৌন্ডিন্য প্রথম ভিক্ষু হিসেবে গণ্য হন। পরবর্তীকালে জেতবনে অবস্থিত সংঘ কৌন্ডিন্যকে প্রথম ভিক্ষুদের মধ্যে সর্বপ্রথম বলে গণ্য করেছেন। এর পরবর্তী অংশ রাজেন্দ্র চোল প্রথম। চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা যদি কাউকে ধরা হয়, রাজরাজেশ্বর চোলের পর সম্রাট রাজেন্দ্র চোল প্রথম। এর আগে চোল বংশের ইতিহাস আমরা জানি যে 300 বছর ধরে চোলরা দক্ষিণ ভারতে আধিপত্য বজায় রাখে এবং দক্ষিণ ভারতের এদের রাজ্য সিংহল, সুমাত্রা, মালয় অবধি এদের রাজ্য বিস্তার হয়েছিল। এছাড়াও শিল্প, সাহিত্য, সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটেছিল চোল সাম্রাজ্যের শাসনকালে। তো চোল বংশের প্রথম ছিলেন রাজা বিজয়ালয়, যিনি চোল বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে আসেন রাজা আদিত্য চোল, তারপরে হন প্রথম পরাস্তকের পুত্র ছিলেন প্রথম রাজরাজ, আর প্রথম রাজের পুত্র হন রাজা রাজেন্দ্র চোল প্রথম। প্রথম রাজরাজের মৃত্যুর পর তার প্রথম পুত্র রাজেন্দ্র চোল সিংহাসনে বসেন। 1012 খ্রিস্টাব্দে যুবরাজ হিসেবে অভিষেক হয়। তিনি 1014 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি গঙ্গাইকোন্ড চোল ও উত্তম চোল নামেও পরিচিত ছিলেন। সিংহাসনে বসার পর বিরাট নৌবাহিনী তৈরি করেন এবং সেই নৌবাহিনী নিয়ে সিংহল আক্রমণ করে সিংহলকে চোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। 1018 খ্রিস্টাব্দে তিনি পাণ্ড ও চের অর্থাৎ বর্তমান কেরল রাজ্য, এই কেরল রাজ্যেও যান এবং সেখানে এই নিজেদেরকে তারা আক্রমণ করেন এবং চোল রাজ্যের অধীনে নিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীকালে চালুক্যদেরও পরাজিত করে তিনি হায়দ্রাবাদে চোলদের আধিপত্য বিস্তার করেন। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিস্তারের পর রাজেন্দ্র চোল উত্তর ভারত অভিযানে অগ্রসর হন। তিনি কলিঙ্গ অতিক্রম করে বঙ্গপ্রদেশের পশ্চিমবঙ্গে পাল বংশের মহিপাল, পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্র এবং দক্ষিণবঙ্গে রণসুরকে পরাজিত করেন। পূর্ব ভারত পর্যন্ত চোলদের আধিপত্য বিস্তারের জন্য তিনি গঙ্গাইকোন্ড চোল অর্থাৎ গঙ্গা বিজেতা চোল এই উপাধি ধারণ করেছিলেন। শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং মালয় অবধি নিজের রাজত্ব বিস্তার করেছিলেন। রাজেন্দ্র চোলের সময় উল্লেখযোগ্য কিছু কীর্তি হল, দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রার শৈলেন্দ্র বংশ ছিল সবথেকে শক্তিশালী বংশ। এই শৈলেন্দ্র বংশের বিরুদ্ধে তিনি নৌ অভিযান করেন
এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের প্রভাব বিস্তারের লক্ষ্যে এই শৈলেন্দ্র সাম্রাজ্যকে আর চোল বংশের বা চোল রাজত্বে অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। শৈলেন্দ্র রাজ্যের মধ্য দিয়ে ভারতের সঙ্গে চীনের যোগাযোগ ঘনিষ্ঠ হয়। এছাড়াও রাজেন্দ্র চোলের তৎপরতায় ব্রহ্মদেশ ও মালয় উপদ্বীপের সঙ্গেও ভারতের যোগাযোগ ঘনিষ্ঠ হয়। 1044 খ্রিস্টাব্দে চালুক্যের সঙ্গে যুদ্ধে তার প্রথম রাজেন্দ্র চোলের মৃত্যু হয়। চোলদের অবদান কি? প্রশাসনিক ক্ষেত্রে চোল রাজাদের অবদান সবথেকে গুরুত্বপূর্ণ বলে মানা হয়। এছাড়া নৌশক্তিতেও ছিল চোলরা অপ্রতিদ্বন্দ্বী। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নৌঘাঁটি প্রতিষ্ঠা হয় এবং মালয়ের উপকূলে চোলদের আধিপত্য বিস্তার হয়। চীন দেশের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে ওঠে। গ্রামীণ স্বায়ত্তশাসন গড়ে উঠেছিল। চোল রাজ্যের সরকারি আয়ের উৎস ছিল ভূমি রাজস্ব। কৃষকদের দিকেও এরা খুব গুরুত্ব দিয়েছিলেন। কৃষকদের উন্নয়নের প্রতি সচেতন ছিলেন। শিল্প ও সাহিত্যে যথেষ্ট উন্নত ছিল। এই সময় আমাদের যখন রাজেন্দ্র চোল প্রথম, তার ঠিক পিতা প্রথম রাজরাজ, উনি খুব ধার্মিক ছিলেন এবং উনি তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন। চোল শিল্পকলারও অভূতপূর্ব উন্নতি এই সময় দেখা যায়। চোল স্থাপত্য রীতিকে দাবির রীতিও বলা হয়ে থাকে। পল্লব যুগে আমরা দেখে থাকি পাহাড় কেটে মন্দির তৈরি হতো, কিন্তু রাজরাজ আর প্রথম রাজেন্দ্র চোলের আমলে চোল শিল্পকলার অভূতপূর্ব উন্নতি ঘটে। সেখানে পাহাড় কেটে মন্দির তৈরি হতো না, সেখানে তার মন্দির তৈরি করার জন্য আর বাড়ি নির্মাণ করা হতো। প্রথম রাজেন্দ্র চোল নির্মিত গঙ্গাইকোন্ড চোলপুরমের বিখ্যাত মন্দির ত্রিচিনপল্লী চোল স্থাপত্য ও ভাস্কর্যের উপর একটি অন্যতম নিদর্শন। এই মন্দিরের চূড়া 160 ফুট বা 100 হাতের বেশি উঁচু। মন্দিরের গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের অপরূপ ভাস্কর্য। চোল শিল্পকলার অন্যতম বৈশিষ্ট্য হল মন্দিরের প্রবেশের পথে বিশাল তোরণ থাকে। এই তোরণগুলোকে বলা হয় গোপুরম, যা দক্ষিণী শিল্পকলার একটি বিশেষ অঙ্গ। মন্দিরের বিগ্রহগুলি ধাতু দিয়ে তৈরি হতো। আমরা দেখেছি এই সময় ঠিক চোল শিল্পকলাতেই প্রথম ধাতুর ব্যবহার আর প্রথম ধাতুর মূর্তি তৈরি হয়। অজন্তা ও এলিফ্যান্টার কয়েকটি গুহা মন্দিরও চোল আমলে নির্মিত হয়েছিল। এরপরে সম্রাট অশোকের নাম শুনলেই আমাদের মনে এরকম আসে যে সম্রাট অশোক ওনার দুরকম চরিত্র পাওয়া যায়। এক, কলিঙ্গ যুদ্ধের আগে, দুই, কলিঙ্গ যুদ্ধের পরে। সম্রাট অশোক ছিলেন ভারতের মৌর্য বংশের তৃতীয় সম্রাট। খ্রিস্টপূর্ব 304 অব্দে উনি জন্মগ্রহণ করেন। সম্রাট বিন্দুসার এবং রানী ধর্মা মতান্তরে সুভদ্রাঙ্গীর গর্ভে জন্মগ্রহণ করেন। উত্তর ভারতের কিংবদন্তি অনুসারে চম্পাদেশীয় রাজকন্যা সুভদ্রাঙ্গী ছিলেন অশোকের মা, আর দক্ষিণ ভারতীয় কিংবদন্তি অনুসারে তার মায়ের নাম ছিল ধর্মা। প্রথম শাসনভার মাত্র 18 বছর বয়সে সম্রাট বিন্দুসার তাকে উজ্জয়িনী শাসনকর্তা হিসেবে নিয়োগ করেন। তক্ষশিলাবাসী তখন রাজশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করলে এবং রাজশক্তির যে অপরিণত অবস্থা ছিল সেই অপরিণত অবস্থাকে পরিণত করতে সম্রাট অশোককে বিন্দুসার পাঠান উজ্জয়িনীতে। এবং সম্রাট অশোক উজ্জয়িনীতে যাওয়ার পরে ওখানকার জনসাধারণের যে বিদ্রোহ, সেই বিদ্রোহকে তাদের কাঙ্ক্ষিত চাহিদাকে পূরণ করে সেই বিদ্রোহ দমনে সামর্থ্য হন। এর থেকে মাত্র 18 বছর বয়সে বোঝা যায় সম্রাট অশোক কতখানি দক্ষ প্রশাসক ছিলেন। পরবর্তীকালে যখন সম্রাট বিন্দুসার মারা যান, তখন সিংহাসনের জন্য লড়াই হয় এবং অশোক পরিণত হয় চণ্ডাশোকে। বিন্দুসারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার পুত্রদের মধ্যে সিংহাসন দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।
বৌদ্ধ কিংবদন্তি অনুসারে জানা যায় বিন্দুসারের স্ত্রীর সংখ্যা ছিল 16 এবং পুত্রের সংখ্যা ছিল 101। তার মৃত্যুর পর পুত্র অশোক অন্যান্য ভাইদের পরাজিত ও হত্যা করে সিংহাসন দখল করেছিলেন। সিংহলীয় উপাখ্যান অনুযায়ী পাওয়া যায় তার 98 জন ভাইকে তিনি হত্যা করেছিলেন। ধারণা করা হয় তিনি 273 খ্রিস্টপূর্বাব্দে দিকে সিংহাসন লাভ করেছিলেন, কিন্তু তার সম্রাট হিসেবে অভিষেক হয়েছিল 269 অব্দে। সিংহাসন আরোহণের পর দেবানাম প্রিয়দাসী অর্থাৎ দেবতাদের প্রিয়দর্শী উপাধি ধারণ করেন। এরপরে কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 260 থেকে 263 অব্দে তিনি কলিঙ্গ রাজ্য জয় করেন। এই যুদ্ধে বিশাল নরসংহার হয়। এরকম বলা হয় যে প্রায় 1.5 লক্ষ নরনারী বন্দী করা হয় এবং 1 লক্ষ নরনারী প্রাণ হারায়। এই যুদ্ধের বীভৎসতা দেখে সম্রাট অশোকের মন খুবই কাতর এবং দুর্বল হয়ে গেছিল। তারপরে উনি সেই সময় সিদ্ধান্ত নেন আর যুদ্ধ তিনি করবেন না। এরপরে বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত। কলিঙ্গ জয়ের পর থেকেই ক্রমে তিনি বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষভাবে আসক্ত হয়ে পড়েন এবং উপগুপ্ত নামক এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তিনি দীক্ষা নেন এবং কপিলাবস্তু, লুম্বিনী, কুশীনগর, বুদ্ধগয়া, সারনাথ সহ নানা স্থানে ভ্রমণ করে এবং বৌদ্ধ ধর্ম প্রচার করে। এই সময় তিনি নানা স্তূপ ও পাহাড়ের গায়ে বুদ্ধের বাণী লিপিবদ্ধ করার কাজ শুরু করেছিলেন। জনকল্যাণের জন্য তিনি বিনামূল্যে চিকিৎসা সেবারও ব্যবস্থা করেন। রাজ্যে জলসংকট দূর করার জন্য তিনি বিভিন্ন জলাশয় খনন করারও কাজ শুরু করেন। অশোক এই সময় থেকেই অহিংস নীতি নিয়েছিলেন। সহিংসতার থেকে দূর এবং অহিংস নীতির দ্বারাই একে অপরকে জয় করা, এই নীতিতে অনেকেই উদ্বুদ্ধ হয়েছিলেন। যেমন সিরিয়া, মিশর, এপিরাস, সিংহল, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল প্রভৃতি দেশেও বৌদ্ধ ধর্ম তিনি প্রচার করেন। তার জন্য তিনি প্রতিনিধিও পাঠান। খ্রিস্টপূর্ব 232 অব্দে সম্রাট অশোক মৃত্যুবরণ করেন। তিব্বতীয় কিংবদন্তি অনুসারে জানা যায় তিনি তক্ষশিলায় আর দেহ ধারণ করেছিলেন। অশোকের ধর্মনীতি ও ধর্মপ্রচার। অশোক বৌদ্ধ ও জৈন ধর্মের অনুরাগী ছিলেন, তবে তার ধর্ম প্রচারণা শুধুমাত্রই ছিল বৌদ্ধ ধর্মের। তিনি বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রার পরিবর্তন করেছিলেন। তীর্থযাত্রার সাথে তিনি যুক্ত করেছিলেন শ্রমণদের উপহার দান, বুদ্ধের বাণী প্রচার এবং নানাবিধ উপদেশের মধ্য দিয়ে মানুষকে ধর্ম ভাবাপন্ন করার কার্যক্রম। সাধারণ মানুষকে বৌদ্ধ ধর্মে উদ্বুদ্ধ করার জন্য তিনি রাজ্যের বিভিন্ন স্থানে পাহাড়ের গায়ে, পর্বতের গুহায়, পাথরের স্তম্ভে ভগবান বুদ্ধের বাণী ও উপদেশ লিপিবদ্ধ করেছিলেন। ধর্মীয় প্রচারের জন্য তিনি রাজুক, জুত এবং মহাপাত্র নামক পদের সৃষ্টি করেছিলেন। এরা অশোকের ধর্মনীতিকে প্রচার করতেন। এছাড়া রাজকর্মচারীদের একজন রাজা যখন সুদক্ষ প্রশাসক হন তখন তিনি এও দেখেন যে রাজকর্মচারীরা কিরকম ব্যবহার করছেন জনসাধারণের কাছে। তো জনসাধারণের কাছে রাজকর্মচারীদের ব্যবহার দেখার জন্য তিনি ধর্ম মহাপাত্র নামক কর্মচারী নিয়োগ করতেন, যাদের কাজ ছিল শুধুমাত্র দেখা যে রাজকর্মচারীরা সঠিকভাবে তাদের কর্তব্য পালন করছে কিনা আর জনসাধারণের কাছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সংহতি ও সমন্বয় স্থাপনের জন্য পাটলিপুত্র নগরে একটি বৌদ্ধ সংগীতি আহ্বান করেছিলেন। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি রাজপুত্র মহেন্দ্রকে সিংহল দ্বীপও পাঠান। অশোক লিপি। অশোক নানা রকম ভগবান বুদ্ধের বাণী লিপিতে আবদ্ধ করে রেখেছিলেন। যেরকম আগে আমরা বলেছি, পর্বতের গুহাতে বা কোনো এক পাথরের স্তম্ভে। তো এই সকল বাণী বা এই সকল লিপি যে ভাষায় লেখা হতো তাকে বলা হতো অশোক লিপি। আবার এই সকল বাণী যে অক্ষরে লেখা হয়েছিল তাকে বলা হয় ব্রাহ্ম লিপি ও খরষ্ঠী লিপি। অবশ্য ব্রাহ্মী লিপির আদি পাঠগুলো সম্রাট অশোকের নির্দেশে স্থাপিত হয়েছিল বলে অনেকে এই লিপিকে অশোক লিপি নামেও অভিহিত করে থাকেন। অশোক স্তম্ভ ও অশোক চক্র। 4টি সিংহের মুখযুক্ত একটি একক মূর্তি হচ্ছে অশোক স্তম্ভ।
এই সিংহ চারটির পশ্চাৎ অংশ যুক্ত থাকে এবং মুখগুলি চারটি দিক নির্দেশ করে। এর ফলে যে কোনো দিক থেকে আমরা তিনটি সিংহের মুখ দেখতে পাই। এই সিংহ বসানো থাকে উল্টানো পদ্ম ফুলের ওপর একটি ছোট বেদির ওপরে। এই ছোট বেদিতে চারটি জন্তু দেখা যায়। চারটি জন্তুকে রিলিফ মূর্তি হিসেবে আমরা দেখে থাকি। একজন দৌড়ানো ঘোড়া, একটি ষাঁড়, আর একটি সিংহ এবং আরেকটি হাতি। এই চারটি পশুর মাঝে থাকে একটি করে চক্র। এই চক্রকেই অশোক চক্র বলা হয়। এই শলাকাগুলি অশোক চক্রের কেন্দ্র থেকে থাকে 24টি শলাকা, আবার 24টা দাঁড়িয়ে সাইকেলের মতো। কিন্তু এই শলাকাগুলো পরিধির সাথে যুক্ত থাকে না, পরিধি থেকে মুক্ত অবস্থায় থাকে। এই 24টি শলাকা 24টি বিষয়কে প্রতিনিধিত্ব করে। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক হিসেবে অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষের মুদ্রণ রূপে গৃহীত হয়। জাতীয় প্রতীকে গৃহীত রূপটিতে চতুর্থ সিংহ দেখা যায় না, কারণ স্তম্ভ শীর্ষে এটি পিছনের অবস্থিত ও সামনে থেকে দৃষ্টিগোচর হয় না। জাতীয় প্রতীকের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল দেবনাগরী হরফে খোদিত সত্যমেব জয়তে, যা মূল স্তম্ভে নেই। এর মূল নমুনা বর্তমানে সারনাথ জাদুঘরে সংরক্ষিত আছে। এর উচ্চতা 2 মিটার। দার্শনিক প্লেটো একটি কথা বলেছিলেন যে শাসক হবে দার্শনিক এবং দার্শনিক শাসন হওয়া উচিত। মানে যে রাজা করবে সেই রাজার দার্শনিক হবে এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, এবং তবেই সেই রাজা দার্শনিক হবে এবং রাজ্য শাসন করতে পারবে। আমরা যদি সম্রাট অশোকের জীবনী দেখি, সম্রাট অশোকের জীবনও একই রকমভাবে তাই, যে শাসক দার্শনিক এবং দার্শনিক শাসন। এরপরে আসি পুষ্যমিত্র শুঙ্গ। জন্মগতভাবে ব্রাহ্মণ এবং কর্মগতভাবে ক্ষত্রিয়। শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা। খ্রিস্টপূর্ব 185 অব্দে মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র রাজা হন। এই সূত্রে মৌর্য সাম্রাজ্য বিলুপ্ত হয়। এরপরে শুরু হয় শুঙ্গ রাজবংশ। আর এই পুষ্যমিত্র শুঙ্গই ছিলেন বৃহদ্রথের প্রধান সেনাপতি। তাহলে হত্যা করার কারণ সমস্ত রাজ্য যখন বৌদ্ধ ধর্মের অহিংস নীতিতে নিজেদের ক্ষত্রিয়ের কর্ম থেকে পিছিয়ে গেছেন, তখন একে বিদেশি শক্তির আক্রমণ ভারতবর্ষে দেখা দিয়েছে এবং তৎকালীন রাজারা নিজেদের কর্মবিমুখ হয়ে পড়েছেন। ঠিক সেই সময় পুষ্যমিত্র শুঙ্গ রাজা বৃহদ্রথকে হত্যা করে আর শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন। পুষ্যমিত্র সিংহাসন অধিকারের পর বিদর্ভ রাজ্যের রাজা যজ্ঞসেন নিজেকে রাজা ঘোষণা করে। এই সময় পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্র বিদিশা শাসনকর্তা ছিলেন। মাধব সেন নামে যজ্ঞসেনের এক আত্মীয় অগ্নিমিত্রের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় বিদিশার পথে যাত্রা করে এবং পথে যজ্ঞসেনের চোরেদের হাতে ধরা পড়ে যায়। এরপর অগ্নিমিত্র তার মুক্তির জন্য যজ্ঞসেনের কাছে বার্তা পাঠান। যজ্ঞসেন এতে অসম্মত হলে অগ্নিমিত্র বিদর্ভ আক্রমণ করে। যুদ্ধে যজ্ঞসেন পরাজিত হলে অগ্নিমিত্র যজ্ঞসেনের রাজ্য তার 2 আত্মীয়ের ভেতরে বন্টন করে দেয়। অর্থাৎ আমরা দেখতে পাই যে পুষ্যমিত্র শুঙ্গ যুদ্ধ জয় করলেন, রাজ্য জয় করলেন, কিন্তু সেই রাজ্য শাসন করলেন না। সেই রাজ্য শাসন করলেন সেই রাজ্যে উপস্থিত রাজাদেরকে দিয়ে শাসন করালেন। পুষ্যমিত্র শুঙ্গ রাজা হওয়ার পরে 2 বার গ্রিক আক্রমণ প্রতিহত করেন। প্রথমবার ডেমিট্রিয়াস প্রথম এবং দ্বিতীয়বার মিনান্দারের সঙ্গে। পুষ্যমিত্র ভারতে যাত্রারত গ্রিক শাসকদের তাড়িয়েছিলেন। রাজা সিন্ধু জুড়ে গ্রিক সেনাবাহিনীকে তাড়িয়ে দিয়েছিল, যার ফলে গ্রিকরা আর কখনো ভারতে আক্রমণ করতে পারেনি। কলিঙ্গরাজ খালবেলের আক্রমণকে উনি প্রতিহত করেছিলেন। বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। যারা ভয়ে বৌদ্ধ ধর্মকে মেনে নিয়েছিলেন তারা আবার বৈদিক ধর্মে ফিরে আসতে শুরু করেছিল। ভারতে বৈদিক ধর্ম প্রচার ও সাম্রাজ্যের সীমানা সম্প্রসারণের জন্য অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন। এইভাবে ভারতবর্ষে বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করে মোট 36 বছর রাজত্ব করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। তিনি 2 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যার পুরোহিত ছিলেন মহাভাষ্য রচয়িতা পতঞ্জলি। এই বংশের গুরুত্ব।
বৈদিক ধর্মের পুনর্জাগরণ ঘটানো, বৈদেশিক গ্রিকরা ভাগবত ও বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হয়, ভারত স্তূপ, সাঁচি স্তূপের তোরণ ও রেলিং প্রভৃতি এই সময়ে নির্মিত হয়েছিল। পতঞ্জলির মহাভাষ্য এই সময়কালেরই রচনা। এই সময়কালে রচিত হয় কালিদাসের বিখ্যাত নাটক মালবিকাগ্নিমিত্রম, যার প্রধান চরিত্র পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্র ছিলেন। আজকে শেষ খারবেল। 209 খ্রিস্টাব্দে খারবেলের জন্ম হয়। মহামেঘবাহন রাজবংশের তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ সম্মান ছিল খারবেল। রাজা খারবেলকে প্রশাসনিক শিক্ষা, অর্থশাস্ত্র, শস্ত্রজ্ঞান এর সঙ্গে উপযুক্ত শিক্ষাও দেওয়া হয়েছিল। মাত্র 16 বছর বয়সে যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়। এর ঠিক 9 বছর পর খারবেলের পিতার মৃত্যু হলে খারবেল কলিঙ্গের রাজা হয়। মগধের আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার থেকে নিজেকে ঠিক করার জন্য তিনি প্রজাদের সাহায্য করেছিলেন এবং প্রজাদের কাছ থেকে কোনো ভূমি রাজস্ব তখন নেননি। সমস্ত রাজকোষাগার থেকেই তার ব্যয় বহন করা হয়েছিল। নিজের রাজ্য বিস্তারের জন্য পশ্চিম ভারতে অবস্থিত মহারাজ সাতকর্ণীকে বহু সংখ্যক হাতি, রথ, অশ্ব ইত্যাদি বাহিনী দ্বারা আক্রমণ করলে সাতকর্ণী পরাজিত হন। মহারাজ বহসাত মিতকে খারবেল পদানত করে পবিত্র সিংহাসন ফিরিয়ে আনেন। খারবেলের রাজ্য বর্তমান উড়িষ্যা রাজ্যের পুরী ও কটক জেলা জুড়ে বিস্তৃত ছিল। সম্ভবত বর্তমান বিশাখাপত্তনম জেলাতেও এ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ব্রিয়েটমার, রাথারমুন্ড ও হেরমেন কুলকের মতে তার সাম্রাজ্য মধ্য ও পূর্ব ভারতের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। প্রতিবেশী রাজ্য মগধকে তিনি আক্রমণ করার জন্য উদ্যত হন। এই আক্রমণের সময় গ্রিকরা বৈদেশিক শক্তি হিসেবে আক্রমণ করেন ভারতবর্ষকে এবং কলিঙ্গরাজ খারবেলকেও সাহায্য করতে চান। কিন্তু কলিঙ্গরাজ খারবেল যখন গ্রিক সৈনিকের সাথে মগধ আক্রমণ করে, হঠাৎ করে তার মনে প্রশ্ন আসে, গ্রিকরাও বৈদেশিক আর আমরা মগধ এবং কলিঙ্গ এরা এই দেশীয় অর্থাৎ ভারতবাসী, তো বৈদেশিক সাহায্য নিয়ে আমি কেন আমার প্রতিবেশী রাজ্যকে আক্রমণ করব, অর্থাৎ সেখানে বৈদেশিক রাজ্যের কেন সুবিধা হবে। এই যখন চিন্তাভাবনা তার মনে প্রথম উদয় হয়, ঠিক সেই সময় গ্রিকদের সঙ্গে যে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন, তো গ্রিকদের কাছ থেকে তিনি সৈনিক ফিরিয়ে আনেন, মগধকে আক্রমণ থেকে প্রতিহত করেন। ওনার বক্তব্য ছিল যে আমি কেন বৈদেশিক শক্তির সাথে এক হয়ে নিজের দেশীয় শক্তির বিরুদ্ধে লড়াই করব। এইখানে প্রথম ভারতবর্ষের একাত্মতার বিচার আসে। এই একাত্মতা বিচারই একাত্ম ভারত 33-এর গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিক এই সময় কলিঙ্গরাজ রাষ্ট্রভক্তির যোগান দেয় এবং ডেমিট্রিয়াসের কূটবুদ্ধি রাষ্ট্রভক্তি রাজার কাছে পরাজিত হয়। পরবর্তীকালে মগধ রাজের দ্বারা ডেমিট্রিয়াস যুদ্ধে পরাজিত হয় এবং কখনোই ভারতবর্ষকে গ্রিকরা তার পরবর্তীকালে আর আক্রমণ করতে পারেনি। অর্থাৎ আমাদের এই একাত্মতা ভারতের যে ইন্ডোসেন্ট্রিক বা আমাদের যে এক আত্ম ভারতের আত্মা কোনো না কোনো জায়গায় এক, সেই একাত্মকে অনুধাবন করে আজকে আপনাদের সামনে 6 জন সম্রাট এবং 1 জন মহর্ষির বিচার রাখলাম। ধন্যবাদ। মূল বিষয় উপস্থাপনের জন্য শ্রী সাগ্নিক ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব কল্যাণ মণ্ডল। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।